দেখো তোমরা যারা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলছো অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে তোমরা থার্ড সেমিস্টার এক্সাম দিতে চলছো, দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের কিন্তু আজকে রয়েছে তোমাদের নতুন একটি ইউনিট বা অধ্যায়। তো সেখান থেকে দেখো তোমাদের টোটাল যেই কোশ্চেনগুলো পরীক্ষা আসার মতো সেই কোশ্চেনগুলো আমি তোমাদের উত্তর সহ এমসিকিউ রয়েছে যেগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো তোমাদের ইউনিট 4 রয়েছে, আর রয়েছে তোমাদের পার্ট 1। এখান থেকে রয়েছে দেখো তোমাদের জাতি গঠনের সমস্যা কিংবা চ্যালেঞ্জ সমূহ। তো এখান থেকে দেখো রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক তোমরা 2026, দেখো 2026 কিংবা 2027 সালে তোমরা যারা এক্সাম দিতে চলছো অর্থাৎ তোমাদের সেপ্টেম্বরে কিন্তু তোমাদের এক্সাম শুরু হচ্ছে 21 তারিখে। ওকে, তো আমরা দেখে নিচ্ছি সেখানে রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে দেখো থার্ড সেমিস্টার সম্পূর্ণ এমসিকিউ উত্তর। চলো দেখে নাও যাক, এই কোশ্চেনগুলো পড়লে অবশ্যই এখান থেকে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো রয়েছে তোমাদের ইউনিট 4 জাতি গঠনের চ্যালেঞ্জ সমূহ কিংবা সমস্যা, পার্ট ওয়ানে কি কি কোশ্চেনগুলো রয়েছে এবং কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ হতে চলছে। তো চলো প্রথম কোশ্চেন রয়েছে দেখো, কত খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের দুটি রাষ্ট্র হিসাবে বা দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। দেখো উত্তর কিন্তু হবে, তোমরা এই কোশ্চেনটা অনেকেই জানো যে 15ই আগস্ট বা আগস্ট 1947 সালে, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের সেকেন্ড কোশ্চেন রয়েছে, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন। দেখো স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, এখানে উপপ্রধানমন্ত্রী কে ছিলেন। দেখো উত্তর কিন্তু হবে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। যারা পারবে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবে যে কোশ্চেনগুলো তোমরা পারছো, এবং কোনো কোশ্চেন যদি তোমাদের কনফিউজ থাকে, ঠিক আছে, তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখো দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির দলিল, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেসেশন, এই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেসেশন বা ভারত ভুক্তির দলিল স্বাক্ষর করার ক্ষেত্রে কোন নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। উত্তর কিন্তু হবে সর্দার বল্লভভাই প্যাটেল। দেখো গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল। ওকে, অর্থাৎ তোমাদের কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে চারে বলা হয়েছে হায়দ্রাবাদের নিজাম কোন বাহিনীর দ্বারা ভারতের বিরুদ্ধে দমন নীতি চালিয়েছিলেন। দেখো হায়দ্রাবাদে যে নিজাম রয়েছে আমাদের দক্ষিণ ভারতে, সেই দক্ষিণ ভারতের যে নিজাম ছিল তিনি কোন বাহিনীর দ্বারা ভারতের বিরুদ্ধে, দেখো ভারতের ভূখণ্ডের মধ্যে থেকেই ভারতের বিরুদ্ধে দমন নীতি চালিয়েছিলেন। তো উত্তর কিন্তু হবে, দেখো উত্তর কিন্তু হবে রাজার কার, ঠিক আছে, রাজার কার বা রজার কার বাহিনী। ওকে, অর্থাৎ তোমাদের বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পাঁচে, মণিপুরের মহারাজের নাম কি ছিল যিনি ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেছিলেন। অর্থাৎ মণিপুর জানো আমাদের উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য। তো সেখানে তিনি ছিলেন মহারাজা বোধচন্দ্র সিং, ঠিক আছে, অর্থাৎ তোমাদের বি ইজ দা কারেক্ট আনসার মহারাজা বোধচন্দ্র সিং, তিনি কিন্তু ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেছিলেন। এরপরে রয়েছে তোমাদের 6 রাজ্য পুনর্গঠন কমিশন, স্টেটস রিকগনিশন, দেখো কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়। দেখো গঠিত হয় কিন্তু 1953 সালে, ঠিক আছে, 1953 সালে গঠিত হয়। আর তার 2 বছর পর তাদের কিন্তু রিপোর্ট পেশ করে, ঠিক আছে, রিপোর্ট পেশ করে, অর্থাৎ স্টেট রিকগনাইজেশন কমিশন। ওকে, তো তাদের রিপোর্ট পেশ করে কত 1955 সালে। চলো এরপরে রয়েছে তোমাদের সাথে রয়েছে ভারত ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি। আমরা জানি দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রয়েছে, ঠিক আছে, এটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত রাজ্য। খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেনটি। উচ্চ মাধ্যমিক 2027 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টারের প্রস্তুতি নিয়ে চিন্তায় আছেন? এখনই সংগ্রহ করুন সাজেশন উত্তর পিডিএফ এবং নোটস পিডিএফ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংক্ষিপ্ত ও সহজ উত্তর এবং পরীক্ষার উপযোগী প্রস্তুতি সব একসঙ্গে। হাজারো ছাত্রছাত্রীর ভরসা টার্গেট একাডেমি পাবলিশার্স। আজই হোয়াটসঅ্যাপ করুন 78940006। টার্গেট একাডেমি পাবলিশার্স, সঠিক পথের সেরা সঙ্গী। চলো এরপরে দেখে নিচ্ছে আটে রয়েছে দেশভাগের ফলে কোন দুটি রাজ্য বিভক্ত হয়েছিল। পাঞ্জাব ও বাংলা, ঠিক আছে, পাঞ্জাব ও বাংলা কিন্তু এই দুটি রাজ্য কিন্তু বিভক্ত হয়েছিল, অর্থাৎ তোমাদের বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে ত্রিশূল জাতীয়তাবাদী প্রেক্ষাপটে দেশভাগের মূল কারণ কি ছিল। দেখো ত্রিশূল যে জাতীয়তাবাদী প্রেক্ষাপটে সেই জাতীয়তাবাদী
জাতীয়তাবাদী প্রেক্ষাপটে দেশভাগের মূল কারণ কি ছিল সেখানে? দ্বিজাতি তত্ত্ব রয়েছে দেখো, টু নেশন থিওরি। এই টু নেশন থিওরিটা কে দিয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। তবে এই দ্বিজাতি তত্ত্ব মানে হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে রাষ্ট্র যে ভাগ হয়েছিল জাতি দ্বিজাতি তত্ত্বে হিন্দু এবং মুসলিমদের মধ্যে, একদিকে ছিল দেখো পাকিস্তান ছিল, পাকিস্তানে শুধু মুসলমানরাই থাকতে পারবে, আর যেখানে ভারতবর্ষে শুধু হিন্দুরাই থাকতে পারবে। অর্থাৎ দ্বিজাতি তত্ত্ব হিসাবে কিন্তু ভাগ হয়েছিল ভারত আর রয়েছে পাকিস্তান। ঠিক আছে, তো বুঝতেই পারছো তোমরা দ্বিজাতি তত্ত্ব এখানে কি বলতে চেয়েছে। তো এরপরে রয়েছে তোমাদের 10-এ, কত খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়েছিল? 1956 সালে পুনর্গঠন আইন পাশ হয়েছিল। অর্থাৎ তোমাদের সি ইজ দা কারেক্ট আনসার। যারা করবে সি ইজ দা কারেক্ট আনসার। এরপরে 11তে রয়েছে, ভারতের স্বাধীনতা লাভের সময় দেশীয় রাজ্যগুলির সংখ্যা ছিল কটি? দেখো 665টি ছিল। অর্থাৎ তোমাদের সি ইজ দা কারেক্ট আনসার। 600 মানে 565টি কিন্তু ছিল। 500 কত বললাম? 565। ঠিক আছে, এই দেশীয় রাজ্যের সংখ্যা ছিল যখন ভারত স্বাধীনতা লাভ করে। দেখো তোমরা যারা থার্ড সেমিস্টার, হাতে সময় নেই তোমাদের, যেহেতু 21 তারিখ থেকে তোমাদের পরীক্ষা, বাংলা পরীক্ষা শুরু হচ্ছে, প্রথম ল্যাঙ্গুয়েজ। তো দেখো তোমাদের কিন্তু যাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা তোমরা দিতে চলছো, তোমাদের যাদের সাবজেক্ট রয়েছে 7890404016, এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে এবং এখান থেকে তোমরা পাবে লাস্ট মিনিট সাজেশন। ঠিক আছে, এই লাস্ট মিনিট সাজেশনে তোমরা প্রত্যেকটি ইউনিট, তোমাদের ইউনিট যে রয়েছে 1 থেকে 1 টু একদম রয়েছে তোমাদের 6 পর্যন্ত, টোটাল কিন্তু তোমরা পিডিএফ পাবে। অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে একদম ষষ্ঠ অধ্যায় পর্যন্ত, ষষ্ঠ চ্যাপ্টার পর্যন্ত তোমরা পুরো উত্তর সহ তোমরা এমসিকিউ পেয়ে যাবে ফাইনাল পরীক্ষার জন্য। যারা নেবে 9062386679 এই নাম্বারে তোমরা কিন্তু পেমেন্ট করবে, আর এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। চলো, চ্যাপ্টার বা ইউনিট ওয়াইজ কিন্তু সাজেশন তোমরা পাবে পল সায়েন্সের জন্য। এছাড়া তোমাদের যাদের ভূগোল রয়েছে, পরিবেশ বিদ্যা রয়েছে, ইতিহাস রয়েছে, অন্যদিকে তোমাদের এডুকেশন রয়েছে, তো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। বাংলা তোমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে তোমাদের পরীক্ষার জন্য 21 তারিখের জন্য। যারা নেবে এই নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে। চলো, এরপরে রয়েছে 12 নম্বরে। দেখো একটা কথা তোমাদের বলে দিচ্ছি, যারা এই পিডিএফ নেবে তোমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপে যাবে, হোয়াটসঅ্যাপ থেকে জাস্ট ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিয়ে তোমরা মোবাইল থেকেও পড়তে পারো, নাহলে জেরক্সের দোকানেও গিয়েও কিন্তু তোমরা জেরক্স করে নিতে পারবে। পুরো সম্পূর্ণ নোটস পিডিএফ তোমরা জেরক্স করে রিল্যাক্সে পড়তে পারবে। চলো, 12, হায়দ্রাবাদের নিজাম কার নিকট আত্মসমর্পণ করেছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে। অর্থাৎ তোমাদের কিন্তু এ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে অপারেশন পোলো। দেখো এই অপারেশন পোলো কিসের সাথে সম্পর্কিত? দেখো অপারেশন পোলো কিন্তু দেখো হায়দ্রাবাদ অন্তর্ভুক্তি। এই অপারেশন পোলো কিসের সাথে সম্পর্কিত ছিল? হায়দ্রাবাদের অন্তর্ভুক্তির সঙ্গে সম্পর্কিত ছিল। এরপরে 14তে রয়েছে দেখো, ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। অর্থাৎ তোমাদের বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 15তে রয়েছে রাজ্য পুনর্গঠন কমিশন, স্টেট রিকগনাইজেশন কমিশন, কত সালে গঠিত হয়? 1953 সালে। অর্থাৎ তোমাদের 53 সালে গঠিত হয়, তাদের রিপোর্ট পেশ করে 1955 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের 16তে রয়েছে ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? দেখো ভাষার ভিত্তিতে ভারতের প্রথম গঠিত রাজ্য একটু আগে বলা হয়েছে পাঞ্জাব। এরপরে 17তে রয়েছে স্বাধীন ভারতের জম্মু কাশ্মীরের রাজা কে ছিলেন? দেখো স্বাধীন ভারতের জম্মু এবং কাশ্মীরের রাজা ছিল কিন্তু রাজা হরি সিং। অর্থাৎ তোমাদের বি ইজ দা কারেক্ট আনসার। বি কিন্তু যারা করবে অবশ্যই তোমাদের উত্তর সঠিক। এরপরে রয়েছে দেখো 18, মণিপুর মহারাজা বোধচন্দ্র সিং কত সালে ভারতের অন্তর্ভুক্তি দলিলে স্বাক্ষর করেন? একটু আগে বলা হয়েছিল যে, কিন্তু স্বাক্ষর কত সালে করা হয়েছে সেটা বলা হয়নি। 1947 সালে। অর্থাৎ ভারত যখন স্বাধীন হয় ওই সময় কিন্তু তিনি স্বাক্ষর করেছিলেন, দলিলে স্বাক্ষর করেছিলেন মণিপুরের মহারাজা বোধচন্দ্র। এরপরে রয়েছে দেখো তোমাদের 19, কত সালে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়? 1956 সালে রাজ্যের পুনর্গঠন আইন পাশ হয়। অর্থাৎ সি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 20, দোভাষী বোম্বে রাজ্য ভেঙে কোন দুটি রাজ্য গঠিত হয়? দেখো মহারাষ্ট্র এবং গুজরাট কিন্তু দোভাষী রয়েছে দোভাষীদের জন্য, অর্থাৎ গুজরাটি আর মারাঠি। দেখো মহারাষ্ট্রে রয়েছে মারাঠি আর গুজরাটে রয়েছে কিন্তু দেখো তোমরা জানো গুজরাটি। ঠিক আছে, এই দোভাষীর জন্য কিন্তু আর মানে বোম্বে রাজ্যটি ভেঙে মহারাষ্ট্র এবং গুজরাটে পরিণত হয়।
এরপরে রয়েছে তোমাদের 21-এ ভারত বিভাজন কার্যকর হয় কবে? দেখো ভারত বিভাজন কার্যকর হয় 15ই আগস্ট 1947 সালে। এই কোশ্চেনটি একবার বলা হয়েছিল, তার মানে রিপিট হলো। এরপরে দেখো তোমাদের রয়েছে এই দিনে ভারত স্বাধীনতা পায় এবং ভারত পাকিস্তান কিন্তু বিভাজন কার্যকর হয়। দেখো আমাদের ভারতবর্ষ এবং পাকিস্তান, এই যে যে দেশগুলো ছিল, এই দেশগুলো আছে, এই দেশগুলো কিন্তু একটা সময় একসঙ্গে ছিল। আমরা জানি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, কিন্তু ইংরেজদের কারণে, ইংরেজদের মানে দ্বিচারিতার কারণে, ইংরেজদের প্রখর যেই কূট কূট বুদ্ধি সম্পন্নতার কারণে যে আমাদের ভারত এবং পাকিস্তান যে বিভক্ত হয়েছিল, সেই পাকিস্তান এবং ভারত বিভক্ত হয়েছিল কিন্তু দ্বিজাতি তত্ত্বর হিসাবে, অর্থাৎ মুসলমান এবং হিন্দুদের এই দ্বিজাতির ধর্মের ভিত্তিতে, এক কথায় ধর্মের ভিত্তিতে কিন্তু পার্থক্য মানে আলাদা হয়েছিল, দুটি দেশ তৈরি হয়েছিল। অন্যদিকে পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশও রয়েছে। তবে তবে কিন্তু দেখো দ্বিজাতি তত্ত্ব হিসাবে মানে মুসলিম হিসাবে কিন্তু পাকিস্তান কিন্তু দেখো ধর্মের ভিত্তিতে কিন্তু সেই দেশটি প্রতিষ্ঠিত লাভ করলো। আর আমাদের ভারতবর্ষ কিন্তু দেখো এখানে কিন্তু ধর্মের ভিত্তিতে হয়নি, এখানে কিন্তু সবাই থাকার সমান অধিকার কিন্তু জওহরলাল নেহরুর দ্বারা কিন্তু এটা হয়েছিল। তো যেহেতু দ্বিজাতিক তথ্য হিসাবে তৈরি করা হয়েছিল, সেই হিসেবে ধর্মের ভিত্তিতে কিন্তু মানুষের থাকা কিন্তু উচিত উচিত ছিল, কিন্তু ভারতবর্ষের কিন্তু সেটি হয়নি। ভারতবর্ষে কিন্তু হয়েছে দেখো সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত করেছিল জওহরলাল নেহরুর কিংবা গান্ধীজির দ্বিচারিতার জন্য, গান্ধীজির কিংবা জওহরলালের নৈতিক বা কূট বুদ্ধিতা জন্য কিন্তু এই ভারতবর্ষের এই অবস্থা কিন্তু বর্তমানে দাঁড়িয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 22 রয়েছে ভারত বিভাজনের ফলে সৃষ্ট প্রধান সমস্যা কি ছিল? প্রধান সমস্যা ছিল কিন্তু দেখো, মেইন সমস্যা বলতে গেলে শরণার্থীর সমস্যা। শরণার্থীর সমস্যা বলতে দেখো রিফিউজি, যে ইংলিশে বলা হয় রিফিউজি। এই রিফিউজি বলতে দেখো পশ্চিম মানে বাংলাদেশ থেকে, পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে হিন্দু মুসলিম প্রচুর পরিমাণে নির্বিশেষে আমাদের ভারতবর্ষে, অর্থাৎ 1947 সালের পরে কিংবা 1971 সালের পরে প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে, পূর্ববঙ্গ থেকে আমাদের ভারতবর্ষে পদার্পণ করেছে। আর এর ফলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ তথা ভারতবর্ষে যে 28টা রাজ্য রয়েছে, সমস্ত রাজ্যে কিন্তু বাংলাদেশি মানে মিয়ানমার থেকে কিছু পরিমাণে আসে বাংলাদেশ হয়ে কিংবা চট্টগ্রাম হয়ে, কিন্তু পূর্ববঙ্গ থেকে প্রচুর পরিমাণে মুসলিম হিন্দু তারা কিন্তু এই দেশে আমাদের অনুপ্রবেশ ঘটেছে, এবং এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে জনসংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। 4 থেকে 5 লক্ষ মানে সরি 4 থেকে 5 কোটি কোটি জনসংখ্যা কিন্তু ভারতবর্ষের চারিদিকে ছড়িয়ে আছে, তার কোনো হিসেব নেই। বাস্তব ক্ষেত্রে আমি যেটা বললাম, 4 থেকে 5 কোটি জনসংখ্যা কিন্তু পূর্ববঙ্গ মিয়ানমার থেকে কিছু পরিমাণে 1% হলেও কিন্তু এসছে। তবে সব থেকে বেশি পরিমাণে এসছে কিন্তু পূর্ববঙ্গ তথা বাংলাদেশ থেকে। আর অন্যদিকে দেখো রয়েছে শুধু যে বাংলাদেশ থেকে শুধু যে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করে তা নয়। দেখো পশ্চিমবঙ্গ লাগোয়া যে অসম রয়েছে, ত্রিপুরা রয়েছে, ঠিক আছে, মণিপুর রয়েছে, সমস্ত রাজ্যগুলো যেহেতু বাংলাদেশ বর্ডার এলাকায়, সমস্ত বর্ডার দিয়ে কিন্তু প্রবেশ করে। বর্ডারে কোনো তারকাটা বেড়া নেই, সেই তারকাটা বেড়া না থাকার জন্য, ঠিক আছে, তো মানে রিল্যাক্সে বাংলাদেশ থেকে কিন্তু আমাদের ভারতবর্ষে অনুপ্রবেশ ঘটছে। তার কারণ বাংলাদেশে খাদ্যের অভাব রয়েছে, চিকিৎসার অভাব রয়েছে, মানে বলা যায় সমস্ত কিছুর অভাব কিন্তু বাংলাদেশে রয়েছে। আমাদের ভারতবর্ষে জানো তো আর্থিক অবস্থার দিক দিয়ে পৃথিবীর মধ্যে 4র্থ স্থানে রয়েছে। হয়তো বা কিছু কিছু রাজ্য রয়েছে যেখানে আর্থিক অবস্থার দিক দিয়ে অনেকটা পিছিয়ে রয়েছে। হ্যাঁ, কিছু রয়েছে জনসংখ্যা যারা ঠিকভাবে হয়তোবা খেতে পায় না, হয়তোবা তারা অনাহারে ভোগে, হয়তোবা তাদের বাড়িঘর নেই। তথাপি এই 148 কোটি বর্তমানে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের 2026 সালে এই মুহূর্তে দাঁড়িয়ে 148 কোটি জনসংখ্যার দেশের ক্ষেত্রে দেখো একটু প্রবলেম হবে। তথাপি কিন্তু ভারতবর্ষ পৃথিবীর মধ্যে চতুর্থ মানে চতুর্থ শক্তিশালী বলো কিংবা পাওয়ারফুল বলো, অন্যদিকে ডিফেন্স বলো, চতুর্থ কিন্তু দেশ কিন্তু ভারতবর্ষ। আর জনসংখ্যার দিক দিয়ে কিন্তু ভারতবর্ষ কিন্তু বিশ্বে প্রথম জনসংখ্যার দিক দিয়ে ভারতবর্ষ। তাই এর চাপ সামলানো একটু প্রবলেম হবে, আস্তে আস্তে কিন্তু রিকভার হয়ে যাবে। তথাপি শরণার্থী যে রয়েছে বাংলাদেশ, অন্যদিকে রয়েছে পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে শরণার্থী রিফিউজি কিন্তু পাঞ্জাব, জম্মু কাশ্মীর, ঠিক আছে, প্রচুর পরিমাণে কিন্তু মানে পাকিস্তানি অনুপ্রবেশ ঘটিয়েছে, এখনো কিন্তু ঘটছে। আর এর ফলে কিন্তু প্রচুর পরিমাণে ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধি পেতে চলছে। তাই শরণার্থীর সমস্যা একটি বড় সমস্যা। চলো এরপরে রয়েছে দেখো তোমাদের 23-এ
ভারত পাকিস্তান বিভাজনের প্রস্তাব কে দেন? দেখো, ভারত পাকিস্তানের বিভাজনের প্রস্তাব দেন কিন্তু মাউন্ট ব্যাটেন। ঠিক আছে, অর্থাৎ তোমাদের উত্তর কিন্তু হবে লর্ড মাউন্ট ব্যাটেন, অর্থাৎ তোমাদের রয়েছে বি ইজ দ্য কারেক্ট আনসার। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে আর একটা কথা মাথায় রাখবে, মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা অনুসারে কিন্তু ভারত পাকিস্তান বিভাজন হয়। ঠিক আছে, এই ভদ্রলোকের জন্য, ভদ্রলোক বলবো না অভদ্রলোক বলবো আমি বলতে পারবো না, মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা অনুসারে কিন্তু ভারত ভারত পাকিস্তান বিভাজন হয়। স্বাধীনতার সময় জম্মু এবং কাশ্মীরের শাসক ছিলেন কে? দেখো, হরি সিং, একবারে বলা হয়েছিল হরি সিং। এরপরে রয়েছে 25-এ রয়েছে জম্মু কাশ্মীরের ভারতের সঙ্গে যুক্ত হয়। দেখো, জম্মু কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয় কিন্তু উত্তর কিন্তু হবে 26শে অক্টোবর 1947 সালে, অর্থাৎ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 26 রয়েছে হায়দ্রাবাদের নিজামের বা নিজাম। দেখো, তোমরা নিজামও বলতে পারো। হায়দ্রাবাদের নিজামের নাম ছিল কি? দেখো, নিজামের নাম ছিল কিন্তু ওসমান আলী খান। হায়দ্রাবাদের নিজামের নাম ছিল কিন্তু ওসমান আলী খান। এরপরে রয়েছে 47-এ হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য যে সামরিক অভিযান হয় তার নাম কি? তার নাম কিন্তু রয়েছে দেখো অপারেশন প্লো। ঠিক আছে, এই অপারেশন প্লো কিন্তু ছিল এই হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে যখন যুক্ত করা হয় তখন একটি সামরিক অভিযান হয়েছিল, সেই অভিযানের নাম হলো অপারেশন প্লো। তবে 1948 সালে হায়দ্রাবাদের সংযুক্ত করতে অপারেশন প্লো কিন্তু চালনা করা হয় 1948 সালে। তবে মাথায় রাখবে এই পিডিএফ, এগুলো কিন্তু সবই পিডিএফ এ থাকবে এবং ডিটেলস তোমরা এক লাইনের মধ্যে এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা আকারে কিন্তু দেওয়া থাকবে, কোনো প্রবলেম নেই। এরপরে 28-এ মণিপুর ভারতের সঙ্গে যুক্ত হয় 1949 সালে, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 29-এ প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ বলেছিলাম একবারে। ঠিক আছে, এরপরে রয়েছে 30-এ ভাষাভিত্তিক রাজ্য গঠনের প্রস্তাব যে কমিশনে দেয়, কোন কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনের প্রস্তাব দেন? ঠিক আছে, উত্তর কিন্তু হবে দেখো ফজল আলী। এই ফজল আলী কমিশন কিন্তু ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের কথা বলে। ফজল আলী, মাথায় রাখবে ফজল আলী। ডেসক্রিপশন মানে ডিটেলস বলে দিয়েছি, ব্যাখ্যা তোমরা দেখে নিও। ফজল আলী কমিশন রিপোর্ট প্রকাশিত হয়। দেখো, ফজল আলী কমিশন রিপোর্ট প্রকাশিত হয় কিন্তু 1955 সালে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 32-এ কোন বছরে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়? 1956 সালে। 1956 সালে কিন্তু রাজ্যের পুনর্গঠন আইন কিন্তু পাশ হয়, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 32-এ রাজ্য পুনর্গঠন আইনের ফলে রাজ্যের সংখ্যা ছিল কয়টি? দেখো, রাজ্য যখন পুনর্গঠন আইনের ফলে রাজ্যের সংখ্যা ছিল কয়টি? উত্তর কিন্তু হবে 14টি। দেখো, উত্তর কিন্তু হবে 14টি ছিল রাজ্য, আর 6টি ছিল কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল। সেটি কিন্তু বর্তমানে হয়ে গেছে কিন্তু 28টি। 29টি ছিল জম্মু কাশ্মীর ছিল। ঠিক আছে, আর 29টি ছিল কিন্তু এখন বর্তমানে নেই জম্মু কাশ্মীর, তাই 28টি হলো মানে রাজ্য, 28টি হলো রাজ্য, আর 8টি হলো কেন্দ্রশাসিত বা ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল। চলো এরপরে দেখে নেওয়া যাক 34 পাঞ্জাব হরিয়ানা বিভাজন হয় কত সালে? দেখো, পাঞ্জাব হরিয়ানা বিভাজন হয় 1966 সালে। 1966 সালে পাঞ্জাব এবং হরিয়ানা বিভাজন হয়। এরপরে রয়েছে 35 গুজরাট রাজ্য গঠিত হয়। দেখো, গুজরাট রাজ্য গঠিত হয় কত সালে? 1960 সালে। 1960 সালে কিন্তু গুজরাট রাজ্য গঠিত হয়। চলো আমরা দেখে নিচ্ছি নাগাল্যান্ড রাজ্য গঠিত হয়। দেখো, নাগাল্যান্ড রাজ্য আমরা জানি উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য রয়েছে যার সরকারি ভাষা কিন্তু ইংলিশ। ঠিক আছে, ইংরেজি সরকারি ভাষা। সেই নাগাল্যান্ড রাজ্য, যেমন নাগা রয়েছে তারা নাগা উপজাতি বসবাস করে, আর সরকারি ভাষা বললাম ইংরেজি। আর এই নাগাল্যান্ডের দেখো, এই নাগাল্যান্ড রাজ্যটি যে গঠিত হয় সেই রাজ্যটি দেখো রয়েছে 1963 সালে। 1963 সালে কিন্তু নাগাল্যান্ড রাজ্যটি গঠিত হয়। ওকে, এখানে উত্তর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে 37 মেঘালয় রাজ্য গঠিত হয় কত সালে? দেখো, মেঘালয় রাজ্য গঠিত 1972 সালে। 1972 সালে মেঘালয় রাজ্যটি কিন্তু গঠিত। উচ্চ মাধ্যমিক 2027-এর রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টারের প্রস্তুতি নিয়ে চিন্তায় আছেন? এখনই সংগ্রহ করুন সাজেশন উত্তর পিডিএফ এবং নোটস পিডিএফ।
গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংক্ষিপ্ত ও সহজ উত্তর এবং পরীক্ষার উপযোগী প্রস্তুতি সব একসঙ্গে। হাজারো ছাত্রছাত্রীর ভরসা টার্গেট একাডেমি পাবলিশার্স। আজই হোয়াটসঅ্যাপ করুন 78940006। টার্গেট একাডেমি পাবলিশার্স, সঠিক পথের সেরা সঙ্গী। হয়। এরপরে চলো রয়েছে 38-এ হিমাচল প্রদেশ পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। দেখো হিমাচল প্রদেশ পূর্ণ রাজ্যের মর্যাদা পায়, এটি কত সালে? এটি কিন্তু হবে 1971 সালে। হিমাচল যে প্রদেশ রয়েছে, হিমাচল প্রদেশ রয়েছে জম্মু কাশ্মীরের নিচে যে রাজ্যটি রয়েছে, 1971 সালে কিন্তু পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। 39, সিকিম ভারতের রাজ্য পরিণত 1975 সালে। কোথায় রয়েছে? 1975 সালে। সি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা ব্যাখ্যা একবারে দেখে নিও। এরপরে 40-এ রয়েছে উত্তরপ্রদেশের নাম পরিবর্তিত হয়। উত্তরপ্রদেশের নাম পরিবর্তিত হয় কত সালে? দেখো 1950 সালে কিন্তু উত্তরপ্রদেশ নাম কিন্তু পরিবর্তিত হয়। তবে মনে রাখবে ইউনাইটেড প্রভিন্স ইউনাইটেড প্রভিন্স থেকে উত্তরপ্রদেশ নামকরণ করা হয়। 41-এ নবগঠিত ছত্তিশগড় রাজ্য গঠিত হয় কত সালে? 2000 সালে। দেখো 2000 সালে গঠিত হয়। তবে এই ছত্তিশগড় রাজ্যের সঙ্গে কিন্তু আরো দুটি রাজ্য রয়েছে। এমপি মানে মধ্যপ্রদেশ রয়েছে, আর অন্যদিকে রয়েছে দেখো ছত্তিশগড় রয়েছে। হ্যাঁ, আরেকটি রাজ্য কিন্তু রয়েছে একই বছরে কিন্তু গঠিত হয়, অর্থাৎ একই সালে গঠিত হয়। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ছাড়া আর কোনটি রাজ্য রয়েছে? অবশ্যই আমাকে জানাবে। চলো এরপরে রয়েছে তোমাদের 42, ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়। দেখো ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয় কত সালে? দেখো ঝাড়খণ্ড রাজ্য কিন্তু গঠিত হয় 2000 সালে। এই উত্তর কিন্তু তোমরা পেয়ে গেলে। দেখো ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয় 2000 সালে। তার মানে ছত্তিশগড় গেল, তারপরে রয়েছে এমপি মধ্যপ্রদেশ গেল, তারপরে রয়েছে ঝাড়খণ্ড গেল। এই তিনটি রাজ্য কিন্তু 2000 সালে গঠিত হয়। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের 43-এ উত্তরাঞ্চল রাজ্যের নাম পরিবর্তিত হয়ে উত্তরাখণ্ড হয়। দেখো এটি কিন্তু উত্তরাখণ্ড হয় বলা হয়েছে। দেখো উত্তর কিন্তু হবে 2006 সালে। ঠিক আছে, 2006 সালে উত্তরাঞ্চল রাজ্যটির নাম পরিবর্তিত হয়ে উত্তরাখণ্ড হয় 2006 সালে। চলো এরপরে রয়েছে তোমাদের 44, তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় 2014 সালে। তেলেঙ্গানা রাজ্য, দেখো তেলেঙ্গানা রাজ্য 2014 সালে। ঠিক আছে, 3রা জুনে, সম্ভবত 3রা জুন তারিখে, না 2রা জুন, সরি এখানে লিখে দিয়েছি। দেখো 2রা জুনে কিন্তু অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য কিন্তু গঠিত হয় 2014 সালে। 45, স্বাধীনতার সময় রাজ্যগুলির জন্য ভারতের কয়টি দেশীয় রাজ্য ছিল? দেখো দেশীয় রাজ্য ছিল কিন্তু 562টি, অর্থাৎ তোমাদের উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 46-এ ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি শাসন সম্পর্কিত ধারা 356 নম্বর ধারা, অর্থাৎ তোমাদের কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। 356 নম্বর ধারা রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। 47-এ রয়েছে জম্মু কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সময় যেটি বিশেষ ধারা ছিল সেটি কিন্তু দেখো 370 নম্বর ধারা। 370 নম্বর কিন্তু ধারা ছিল যখন জম্মু কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়। এরপরে 48-এ রয়েছে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয়। দেখো 2019 সালে কিন্তু এই জম্মু কাশ্মীর রাজ্যের যে মর্যাদা, সেই রাজ্যের মর্যাদা কিন্তু ভেঙে গিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয়। এরপরে রয়েছে তোমাদের 49-এ জম্মু কাশ্মীরের রাজ্য পুনর্গঠন আইন কার্যকর হয় কত সালে? দেখো এটি হবে কিন্তু 2019 সালে। 2019 সালে দেখো রয়েছে 31শে অক্টোবর, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 50-এ রয়েছে কোন কেন্দ্রশাসিত অঞ্চলগুলি 2019 সালে জম্মু কাশ্মীর থেকে গঠিত হয়? এটি কিন্তু অবশ্যই আমরা জানি জম্মু কাশ্মীর। ঠিক আছে, উত্তর কিন্তু হবে জম্মু কাশ্মীর এবং লাদাখ, অর্থাৎ মানে জম্মু অ্যান্ড কাশ্মীর যে রাজ্যটি ছিল সেই রাজ্যটি কিন্তু বিভক্ত হয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। একটি জম্মু কাশ্মীর, অন্যদিকে রয়েছে কিন্তু লাদাখ, এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু পরিণত হয়। তো দেখো 50টি কোশ্চেন আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। এরপরে তোমরা কিন্তু 51 থেকে 100টি কোশ্চেন আবার পেয়ে যাবে পার্ট 2 তে।
পার্ট 2 তে পেয়ে যাবে। কিন্তু তোমরা যদি পিডিএফ নিতে চাও প্রথমেই বললাম 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর যারা নেবে তারাই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। আর এই নাম্বারে তোমরা পেমেন্ট করতে হবে 9062386679 এই নাম্বারে পেমেন্ট করতে হবে। এই নাম্বারে না গেলে তোমাদের আমি QR কোড আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। চ্যাপ্টার ওয়াইজ ইউনিট ওয়াইজ তোমাদের সাজেশন, ফাইনাল সাজেশন সেপ্টেম্বরের পরীক্ষার জন্য তোমরা কিন্তু যদি প্রস্তুত থেকে থাকো কিংবা না থেকে থাকো, অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফ যারা নাওনি নিতে পারো। তার কারণ এই পিডিএফ এর মাধ্যমে তোমাদের টোটাল সাজেশন উত্তর রয়েছে। যাদের প্রিপারেশন হয়ে গেছে অলরেডি তোমরা আমার এই পিডিএফ প্র্যাকটিস করতে পারো। আর যারা হয়নি তোমরা এই পিডিএফ এই নোটস তোমরা পড়ে নিতে পারো। পরীক্ষার সময় আর কোনো টেনশন নেই। বাকি কমেন্ট তোমাদের কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা বিগত ভিডিও যদি না দেখে আসো অবশ্যই তোমরা ডেসক্রিপশন লিংক না হলে তোমরা প্লেলিস্ট থেকে দেখে এসো। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।